শিগগিরই ট্রাম্পের নির্বাহী ক্ষমতার পরিধি নির্ধারণে কয়েকটি বড় মামলার রায়, কিছু বিতর্কিত পদক্ষেপের আইনি বৈধতা আদালতের মুখোমুখি। ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁটে জরুরি খাদ্য সহায়তা থেকে বঞ্চিত ৪৭ লাখ মানুষ। অ্যারিজোনায় ফুড ব্যাংকগুলোতে অভাবী মানুষের ভিড়। নতুন করে $৮,৭৬০ কোটি জরুরি তহবিল চান ট্রাম্প, বড় অংশ যাবে অস্ত্র ও গোলাবারুদ তৈরিতে। এবং যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে মুখোমুখি অবস্থানে দেশটির আদালতগুলো, সামান্য সন্দেহ হলেই গ্রিন কার্ডধারীদের পুনর্প্রবেশে বাধা নিয়ে বিতর্ক। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য RTVর বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি জেনি নপি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের চলতি মেয়াদের শেষ সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী ক্ষমতার পরিধি নির্ধারণী বেশ কয়েকটি বড় মামলার রায় আসতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করা, ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত এবং সিরিয়া ও হাইতির অভিবাসীদের সুরক্ষা কবচ বাতিলের মতো ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত পদক্ষেপের আইনি বৈধতা এখন আদালতের মুখোমুখি। আদালত সাধারণত নির্বাহী বিভাগের পক্ষে থাকলেও বিশেষজ্ঞরা ধারণা করছেন জন্মসূত্রে নাগরিকত্ব ও লিসা কুকের বরখাস্তের মামলায় ট্রাম্পের পরাজয় হতে পারে। এর আগে গত ফেব্রুয়ারিতে জরুরি অবস্থার নামে শুল্ক আরোপে ট্রাম্পের সিদ্ধান্তকে আদালত অবৈধ ঘোষণা করেছিল। এই ঐতিহাসিক রায়গুলো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতার সীমা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁটের কারণে প্রায় ৪৭ লাখ মানুষ তাদের জরুরি খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যারিজোনা অঙ্গরাজ্য, যেখানে সুবিধাভোগীর সংখ্যা প্রায় অর্ধেক কমে গেছে, যার মধ্যে রয়েছে প্রায় ২ লাখ শিশু। মূলত নতুন আইনের আওতায় কাজের শর্ত বৃদ্ধি ও কড়াকড়ি নিয়মের কারণে এই বিপর্যয় ঘটেছে। এর ফলে রাজ্যটির ফুড ব্যাংকগুলোতে এখন অভাবী মানুষের ভিড় রেকর্ড ছুঁয়েছে। সরকারি জরিমানা এড়াতে স্থানীয় প্রশাসন নিয়ম কঠোর করায় বহু সাহায্য প্রার্থী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছে না সরকারি সহায়তা। মার্কিন কংগ্রেসের কাছে নতুন করে $৮,৭৬০ কোটি জরুরি তহবিল দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত এই তহবিলের মধ্যে $৬,৭১৫ কোটি ব্যয় করা হবে সরাসরি সামরিক অভিযানে, যার বড় অংশ যাবে অস্ত্র ও গোলাবারুদ তৈরিতে। তবে ট্রাম্পের এই পদক্ষেপ তীব্র বিরোধিতার মুখে পড়েছে, কারণ মাত্র একদিন আগেই মার্কিন সিনেটে দ্বিপক্ষীয় ভোটে এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব পাশ হয়েছে। এছাড়া জ্বালানি ও খাদ্যের আকাশছোঁয়া মূল্যের কারণে সাধারণ মানুষের অসন্তোষের মাঝে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই বিশাল বাজেট পাশ করা রিপাবলিকান এমপিদের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দেশটির আদালতগুলো। সুপ্রিম কোর্ট এক রায়ে অভিবাসী কর্মকর্তাদের ক্ষমতা বাড়িয়েছে। এখন থেকে বিদেশ সফর শেষে ফেরার সময় সামান্য সন্দেহ হলেই গ্রিন কার্ডধারীদের পুনর্প্রবেশে বাধা দেওয়া যাবে। অন্যদিকে একটি ফেডারেল আপিল আদালত কোনো বিচারকের শুনানি ছাড়াই দেশজুড়ে অনথিভুক্ত অভিবাসীদের দ্রুত বহিষ্কারের অনুমতি পুনর্বহাল করেছে। তবে অভিবাসীদের স্বস্তি দিয়ে ক্যালিফোর্নিয়ার একটি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার এবং দীর্ঘ সময় আটকে রাখার উপর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের এই পরস্পর বিরোধী সিদ্ধান্তগুলোর কারণে দেশটিতে আইনি জটিলতা ও তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে বিশাল জয় পেয়েছেন মেয়র জোহরান মামদানির প্রগতিশীল জোটের প্রার্থীরা। মামদানির সমর্থনে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকান ৩ প্রার্থী দারিয়া লিজা অ্যাভিলা শেভালিয়ে, ব্র্যাড ল্যান্ডার এবং ক্লেয়ার ভালদেজ দলীয় ২ প্রভাবশালী বর্তমান কংগ্রেস সদস্য এবং এক শীর্ষস্থানীয় প্রার্থীকে পরাজিত করেছেন। এই অভাবনীয় জয়কে ডেমোক্র্যাটদের জন্য একটি রাজনৈতিক ভূমিকম্প হিসেবে দেখা হচ্ছে। বিজয়ী প্রার্থীরা সবাই সবার জন্য স্বাস্থ্য বীমা এবং গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে মার্কিন সহায়তা বন্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। জোটের কর্পোরেট ও ইসরায়েলপন্থী লবির অনুদান প্রত্যাখ্যান করা সত্ত্বেও এই জয় দলের প্রগতিশীল ধারার শক্তি বাড়ালো। তবে নিউ ইয়র্ক কেন্দ্রিক বিজয় দেশজুড়ে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অ্যালেন টাউনে একটি পরিত্যক্ত ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে আগুনটি ছড়িয়ে পড়ে এবং পরে সড়কের অপর পাশের 7টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। ভবন ধসে পড়ার ঝুঁকির কারণে এক পর্যায়ে দমকল কর্মীদের পিছু হটতে হয়। ঘটনায় একজন দমকল কর্মী সামান্য আহত হয়েছেন। নিরাপত্তার জন্য এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। আগুনের কারণ এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নতুন যোগ দেওয়া সদস্যদের জন্য ফ্লু টিকা বাধ্যতামূলক করা হয়েছে। টেক্সাসের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। সেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত 275 জন আক্রান্ত হয়েছেন। এর আগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনা সদস্যদের জন্য ফ্লু টিকা নেওয়া স্বেচ্ছাসেবক করার ঘোষণা দিয়েছিলেন। তবে সামরিক বাহিনীর বিভিন্ন শাখার আবেদনের পর নতুন নিয়োগপ্রাপ্ত সদস্য, স্বাস্থ্যকর্মী ও ঝুঁকিপূর্ণ পরিবেশে থাকা ব্যক্তিদের জন্য আবারও টিকা বাধ্যতামূলক করা হয়। পেন্টাগন বলছে, বাহিনীর প্রস্তুতি ও সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে মার্কিন কংগ্রেসের কাছে $140 কোটি বেশি জরুরি তহবিল চেয়েছে হোয়াইট হাউস। ভয়াবহ এই ভাইরাসে সংক্রমণ যেন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে না পারে সেই লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রস্তাবিত তহবিলের মধ্যে $80 কোটি ব্যয় করা হবে কেনিয়ার মার্কিন নাগরিকদের জন্য একটি কোয়ারেন্টাইন সেন্টার নির্মাণ সহ মানবিক সহায়তায়। এছাড়া বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষা জোরদারে আরও $50 কোটি চাওয়া হয়েছে। কঙ্গোয় ছড়িয়ে পড়া এই ভাইরাসে ইতোমধ্যে 267 জনের মৃত্যু হয়েছে। তবে বিদেশি সহায়তার তহবিল আটকে রাখা নিয়ে ক্ষুব্ধ কংগ্রেসের একাংশ এই প্রস্তাব পাশে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে ওষুধের বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে। 2025 সালে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA এর অনুমোদিত ওষুধগুলোর বার্ষিক মূল্য কমে $2,16,000 দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল $3,70,000 বেশি। মূলত ব্যয়বহুল জিন থেরাপির অনুমোদন কমে যাওয়া এবং সাধারণ ট্যাবলেট বা রাসায়নিক ওষুধের অনুমোদন বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক মূল্যের এই পতন। তবে ট্রাম্প প্রশাসনের ওষুধ নীতি এবং নতুন রাজনৈতিক সংস্কারের চাপ থাকলেও বিশেষজ্ঞরা একে ওষুধ কোম্পানির স্থায়ী নীতি পরিবর্তন বলছেন না, বরং এটি কেবলই 2025 সালে অনুমোদিত ওষুধের ধরনের একটি সাময়িক প্রতিফলন। কারণ গুরুতর রোগের চিকিৎসায় ওষুধের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।